আমার বড় বোনের বিয়ে কয়েকদিন আগেই ঠিক হয়েছে। খুব ধুমধাম ভাবে বাবা অনুষ্ঠান করবে। কারণ আমরা দুইটাই বোন আর ভাই বোন নেই। আপুর নাম এশা আর আমার নাম দিশা। এই প্রথম অনুষ্ঠান আমাদের। ছেলে ভালো একটা চাকরি করে। মা নেই, বাবা আর দুই ভাই দুই বোন। এক ভাবি আছে বাড়িতে, আর বোন দুইটার বিয়ে হয়ে গেছে। ভালো ফ্যামিলি দেখে বাবা রাজি হয়েছে। তা না হলে বাবা খুবই কড়াকড়ি স্বভাবের। আমাদের সব সময় শাসনে রাখতেন স্কুল কলেজ জীবনে। আমরা মধ্যবিত্ত পরিবারের। বাবার পেনশনের টাকা দিয়েই আপুর বিয়ের অনুষ্ঠান হবে। আর আমার কথা কি বলবো, আমার জন্ম থেকে একটু কেমন থাকে না, ছেলে আশা করেছিল সবাই। এক মেয়ের পরে আমি আর একটা মেয়ে, কিছুটা অনীহা ছিল আমার প্রতি। এই ধরুন জামা কাপড় বই খাতা সবকিছুই পুরনো যুক্ত আমার কপালে। আমি আর আপু 1.5 বছরে ছোট বড়। তো আপুর বই জামা জুতা শীতের কাপড় সবই আমার হতো। নতুন কোনো জিনিস আমার কপালে খুবই কম জুটতো। শুধু ঈদের জামা ছাড়া সবকিছুই ধরতে গেলে পুরনোই ব্যবহার করতাম আমি। বাবা আর আপু বলতো আমার গত বছরের পার্টির ড্রেসটা তো নতুনের মতোই, এটাই তো দিশা পড়তে পারে। কিন্তু মা বলেছে, না, ঈদের দিন ও কোনো পুরনো জামা পরবে না। ওকে নতুন জামাই কিনে দিতে হবে, দরকার হয় আমি কিছু কিনবো না। একেই বলে মা। শুধুমাত্র মাই পারে সব সন্তানকে একই ভালোবাসা দিতে। বাবাও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু কি করব, এসা আপুর সবকিছুই আমি ব্যবহার করলে অনেকটা খরচ কমে যায়, এটা মনে করেই হয়তো বাবা এরকম করে। আমার কাছে মনে হয় আপুকে একটু বেশি আদর করে বাবা মা। ওর সব চাওয়া পূরণ করার চেষ্টা করে। আমি অবশ্য কিছু আবদার করার সুযোগই পাই না, কারণ আপুর ব্যবহৃত সবকিছুই আমি পাই। যাক, সেসব কথা আজ অনুষ্ঠানের দিন ওসব কথা মনে করে আর কষ্ট পাওয়ার দরকার নেই। তবে বাবা আমাকে আপুর বিয়ে উপলক্ষে খুব সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছে। কাল গায়ে হলুদ পালন করলাম, আর আজ বিয়ে। সকাল থেকে কত ব্যস্ততা সবার। আপুকে পার্লারে নিয়ে যেতে হবে, আপুকে গোসল করানোর জন্য এক ভাবি কোলে করে একটা পিঁড়িতে বসালো। তারপর পান টান দিয়ে কি যেন করলো। সবাই একটু একটু হলুদ লাগালো। তারপর কলসি ভরে পানি ঢালতে লাগলো একে একে। আপু ওয়াশরুমে গিয়ে নিজের মতো ফ্রেশ হয়ে বের হলো। আমি বললাম আমিও গোসল করে নেই, তোমার সাথে যাব। কিন্তু আপু বলল তোর যেতে হবে না, অনু যাবে, খালাতো বোন। তুই বাসায় থাক, বাবার অনেক হেল্প হবে। মাকে বললাম, মাও বলল তুই বাসায় থাক, এতে অনেক সুবিধা হবে। কিন্তু আমার ইচ্ছে ছিল আজ পার্লার থেকে সাজার। আপুর হলেই বলবো আমাকে একটু পার্টি সাজ দিয়ে দেন তো। কিন্তু লজ্জায় সেই কথা আর বলতে পারলাম না। থাক, নিজের বিয়ের সময় তো পারবো সাজতে। আজ না হয় নাই গেলাম। আপু চলে গেল পার্লারে, আমি ব্যস্ত হয়ে গেলাম কাজে। বেলা 12টায় গোসল করলাম, বাবার দেয়া ওই ড্রেসটা পরলাম। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম। ঘর থেকে বাহিরে বের হওয়ার পর সামনে পড়লাম বাবার। বাবা আমাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বলল, মা, তোকে আজ খুব সুন্দর লাগছে। কি বলছো? কোনো সাজগোজ করলাম না, তাতেই বলছো? মারে, তোকে এভাবেই অনেক ভালো লাগছে। হয়েছে, আর পাম দিতে হবে না। বাবা কি কখনো মেয়েকে পাম দেয় বল? আচ্ছা বুঝেছি, এখন বলো রান্না হয়ে গেছে? সব কমপ্লিট। মেহমান আসা শুরু হয়ে গেছে, 2টা বেজে গেছে। বরযাত্রী আসবে 4টায়। কিছু লোক খাওয়া দাওয়া করছে। বাবা আমাকে ডেকে বলল, এসা আসছে না তো এখনো? আসছে না কেন, সাজা হয়নি? হয়তো এ কথা বলার পরেও 1 ঘন্টা পার হয়ে গেল। আমারও টেনশন হলো আসছে না কেন। বাবা আমার এক ভাইকে পাঠালো। ভাইটা এসে বলল ওরা নাই পার্লারে। আমি ফোন দিলাম আপুর নাম্বারে। ফোন বাজে, ধরছে না। কিছুই বুঝলাম না, বাবা টেনশন করছে কি হলো, কোথায় গেল মেয়েটা। এদিকে বরযাত্রী আসার সময় হয়ে গেল। এখন সবাই টেনশন করছে, আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর একটা ফোন আসলো বাবার ফোনে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি আমি কে? আমি অনু। ও কোথায়, তুমি কোথায় বলতে পারবো না। আমাকে বেঁধে রেখেছে, খুব কষ্ট করে আপনার নাম্বারে কল দিলাম। ভাগ্যিস মুখস্থ ছিল। আমার মেয়ে কোথায়? জি খালু, এটা বলতেই লাইন কেটে গেল। বাবা এটা শুনে অসুস্থ হয়ে পড়লেন। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। ওই নাম্বারে কল দিলাম, দোকানদার বলল মেয়েটি একটু আগেই এখান থেকে চলে গেছে। জিজ্ঞেস করলাম কোন জায়গা ওটা। শুনে মনে হলো বেশি দূরে নয়। ঘন্টা খানিক পর অনু আসলো। আমরা অনুকে ঘিরে ধরলাম। অনু বলতে শুরু করলো, আপুর সাজানোর মাঝখানে কয়েকটা ছেলে আসলো মুখোশ পরে। আমাকে আর আপুকে জোর করে তুলে নিয়ে গেল।
কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি থামিয়ে আমাকে বেঁধে একটা ফাঁকা জায়গায় ফেলে দিল। অনেক সময় চেষ্টা করে বাঁধন খুলে আমি একটা দোকানদারকে বুঝিয়ে একটা ফোন দিলাম খালুর নাম্বারে। এখন কোথায় নিয়ে গেছে আপুকে তা জানি না। ইতিমধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, বর এসেছে, বর এসেছে। আমাদের মাথায় আসমান ভেঙে পড়লো। বরযাত্রীর লোকেদেরকে কি বলবো? বিয়ের দিন একটা মেয়ের যে কোনো বিপদে আসুক না কেন, সবাই ধারণা করে মেয়ে পালিয়েছে। আমাদের আত্মীয় স্বজনেরা মিলে ওদের খাওয়া দাওয়া শেষ করালো। এখন সবাই আসছে বউ দেখবে বউ দেখবে করে। আমার মা ছেলের ভাবিকে ডেকে বলল, দেখো মা, কে বা কারা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। এখন এসা কোথায় আছে আমরাও জানি না। কি? হ্যাঁ, মেয়েকে তুলে নিয়ে গেছে নাকি ভেগেছে প্রেমিকের সাথে? না মা, বিশ্বাস করো। কিসের বিশ্বাস? হ্যাঁ, তুলে নিয়ে যাওয়ার আর দিনক্ষণ পেল না, একদম আজকেই তুলে নিয়ে গেল। সে চিৎকার দিয়ে বলাবলি শুরু করলো। আমি আগেই বলেছিলাম এই ফ্যামিলি থেকে মেয়ে নিতে হবে না, এখন বোঝো ঠেলা। ছেলের বাবা লাফ দিয়ে উঠলেন। উনি তো আরো চেঁচামেচি শুরু করলেন। বলল লাখ লাখ টাকা খরচ হয়েছে এই বিয়েতে, এখন বলছে মেয়েকে তুলে নিয়ে গেছে। আমার সব টাকা ফেরত দিবে এখন মেয়ের বাবা। বরটি ভালো ছিল, বলল, ছি ছি বাবা, এভাবে কেউ বলে? ওনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনারাও তো অনেক টেনশনে আছেন। আর এমন যদি বিয়ের পরে হতো তো তখন কি করতে? তুই চুপ কর, আমার টাকা ফেরত চাই, নইলে কেস করব। মেয়ের বাবার নামে ছেলেটি তার ভাবির কানে কানে কি যেন বলল। ভাবি মাকে বলল, মা আবার আমাকে একটি রুমে নিয়ে গেল। আমাকে বলল, দিশা মা, তুই আমাদের শেষ ভরসা। ছেলের ভাবি বলল, তোকে বিয়ে করতে রাজি আছে ছেলে, তাহলে আমরা এই কলঙ্ক থেকে বাঁচি। এমনিতে এসার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার উপরে তোর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। এখন বল মা, তুই কি করবি? আমি ভাবনায় পড়ে গেলাম। হায় রে কপাল, সব সময় আপুর জিনিসপত্রই ব্যবহার করতে করতে এখন তার বিয়ে হবে যেই পাত্রের সাথে, তাকেই আমার বিয়ে করতে হবে। তারপর ভাবলাম আসলে সবই ভাগ্যের লিখন। এখন আর কি করব? বাবা মায়ের সম্মান রাখতে আমার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হবে। আমার জীবনটাই মনে হয় এরকম পরিত্যক্ত, যা থাকে তাই আমার কপালে জোটে। নিজের বিয়ে নিয়ে আর কোনো স্বপ্ন দেখা হলো না বিয়ের শাড়ি পরা। যাক, তারপরেও পরিবারের জন্য আমার এই বিয়েটা করতেই হবে। আমি মাকে বলে দিলাম আমি রাজি, ওদের বলে দাও। ছেলের ভাবিকে জানিয়ে দিল ছেলের বাবা তো রাজিই হচ্ছে না, তার ক্ষতিপূরণ চাই। আসলে পৃথিবীতে মেয়ের বাবাদের অপমান হতে হয় ছেলের বাবার কাছে, কিন্তু আমি কথা শুনতে দেব না আমার বাবাকে। ছেলে আর তার ভাবি বোঝাচ্ছেন ওই মুরব্বিকে। অনেক সময় পর রাজি হলেন, যে গহনা এনেছেন তা কিছুই মেয়েকে পরানো হবে না, এক কাপড়ে মেয়েকে নিয়ে যাবে। কারণ ছেলেরা একদিক দিয়ে ভালো ছিল, ওদের কোনো ডিমান্ড ছিল না, শুধু মেয়ে চেয়েছিল। আমার মা কেঁদে কেঁদে বলল, আমার এই লক্ষ্মী মেয়েটার কপালে এমন বিয়ে জুটবে ভাবতেও পারিনি। সাথে সাথে মায়ের গলার চেন খুলে আমাকে পরিয়ে দিল আর বলল, মা তুই অনেক সুখী হবি, আমার দোয়া রইল তোর উপরে। বিয়ে হয়ে গেল, বাবা এত অসুস্থ হয়ে পড়লেন বিদায় পর্যন্ত দিতে পারলেন না। কত শখ ছিল বাবার, মেয়ের বিয়ে ধুমধাম করবে শেষ জীবনের কিছু টাকা দিয়ে। তার হলো না। অনেক কেঁদে কেঁদে গাড়িতে উঠলাম। এক পাশে ভাবি, অন্য পাশে ও। ওর নাম নাফিস, বেশি একটা কথা হয়নি, আপুর সাথে কয়েকবার বলেছে। তবে নাফিস একটা ভালো ছেলে, নইলে বড় বোনকে বিয়ে করতে এসে ছোট বোনকে কেউ বিয়ে করে? বাড়িতে ঢোকার সময় কেউ কেউ ধিক্কার দিয়ে বলল, ইস, বড় বোন বিয়ের আগেই পালিয়েছে, এটা দেখ আবার বিয়ের পরে পালায় নাকি। ফালতু ফ্যামিলি যত সব। কান বন্ধ রেখে সব সহ্য করতে হলো। কিছুক্ষণ পর ভাবি অন্য একটা রুমে নিয়ে গেল। এটা বোধহয় বাসর ঘর, অনেক ফুল দিয়ে সাজানো, বিছানায় ফুল দিয়ে A+N লেখা। হায় রে, বাসরের স্বপ্ন দেখেছে একজনকে নিয়ে, আর এখন আর একজনকে বিয়ে করতে হলো। রাত 10টার দিকে লোকটি রুমে ঢুকলো। আমি খাটে বসে আছি, ওনাকে দেখে আমি বললাম, দেখুন, সবকিছুর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আজ আপনি আমাদের সম্মান রক্ষা করেছেন। হয়েছে, এত বাড়িয়ে বলতে হবে না। আসলে সবকিছুর জন্য দায়ী ছিলাম আমি, আর উদ্ধারও করেছি আমি। কি কি বলছেন আপনি? জি, আপনার বোনকে আমি আমার লোক দিয়ে তুলে আনছি। আল্লাহ, কি শুনছি আমি! ঠিক বলছেন? জি, একদম ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে বলছি। আমি পার্লার থেকে এশাকে তুলে আনতে বলেছি, ওকে বদনাম করার জন্য, যাতে ওর আর কোনো ভালো জায়গায় বিয়ে না হয়।
তবে ছেড়ে দেয়া হয়েছে। এখন ফোন করে দেখো, ও বাসায় পৌঁছে গেছে। আমি তাড়াতাড়ি করে ফোন দিলাম। মা কেঁদে কেঁদে বলল, দিশা, মা এসা ফিরেছে কিছুক্ষণ আগেই। কথা বলতে পারছে না, অনেক ভয় পেয়েছে। মা, আপু ঠিক আছে তো? খারাপ কিছু হয়নি তো? না মা, দেখে তো ওরকম কিছু মনে হলো না। থাক, যা হবার হয়ে গেছে, তুই চিন্তা করিস না। আর ভালোভাবে থাকিস, নতুন জায়গা যেহেতু। আচ্ছা মা, তুমি আপু আর বাবাকে দেখে রাখবে ঠিকভাবে। আর আপু কিছু বললে আমাকে জানিও। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি জন্য আপনি এরকম করলেন আমার ফ্যামিলির সাথে? কে আপনাকে সাহস দিয়েছে এসব করার? তাড়াতাড়ি বলুন, নইলে পুলিশে দেব অপহরণের কেসে, বুঝলেন? কুল বেবি কুল। পুলিশে দিবে? হা হা। কোনো প্রমাণ আছে? প্রমাণ বের করে নেব। কিছুই প্রমাণ করতে পারবে না, কারণ আমি কোনো প্রমাণ রাখিনি। আর আমি কোনো ক্ষতিও করিনি। সাহি সালামাতে বাসায় পৌঁছে দিয়েছি। কেন করলেন এসব, এটা বলুন। করেছি বিয়ে ভাঙার জন্য, প্রতিশোধ নেয়ার জন্য। তোমার বাবা এখন বুঝবে কেউ ক্ষতি করলে কেমন লাগে। সেদিন তো আমার তেমন কোনো দোষ ছিল না কোনোদিন। বলছি, তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, আর এশা 9 বা 10-এ পড়ে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ওকে আমার ভালো লাগতে শুরু করে। ভালো লাগা বাড়তে থাকে। এখন ওকে একদিন না দেখলে আমার কেমন যেন লাগে। আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু ওর মুখটা এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম। কিন্তু বন্ধুরা ঘটনাটা জেনে আমাকে বলল, এমন ছটপট না করে প্রপোজ কর। আমি বললাম, ধুর, ভয় করে যদি কিছু বলে। আরে শালা, প্রেমে এত ভয় পেলে চলে না। সাহস করে মনের কথা বলতে হয়। যেই বলা সেই কাজ। একদিন এশা স্কুল থেকে ফিরছে, আমি একটা লাল গোলাপ নিয়ে প্রপোজ করলাম। ও ফুলটি নিল, কিন্তু কিচ্ছু বলল না। আমি ভাবলাম ছোট মানুষ, পরে জানাবে। ও মা, পরের দিন কলেজে যাওয়ার পর হেড স্যার আমাকে ডেকে পাঠালেন। অফিস রুমে গেলাম, আমাকে খুব অপমান করে বহিষ্কার করে দিল। তোমার বাবা এসে আমার নামে কমপ্লেন করে গেছে তাই। উনি আরো বলেছে আমি নাকি এশার হাত ধরে টানাটানি করেছি। আর কি, সেই থেকে আমার জীবনে অপমানের পালা শুরু। বাবা অপমান করে, এলাকার সবাই আমাকে কটু কথা বলে। শুধু ভাইয়া আমাকে সাপোর্ট করেছে। বাবাকে বুঝিয়ে অন্য জেলায় চলে আসি। আর সেখানে এসে বাবা তো আর পড়াশোনা করাবেই না। ভাইয়া আর মায়ের জন্য আমি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছি। সেদিন থেকে কসম খেয়েছি, কোনো কিছু না করে যেহেতু এত বড় শাস্তি পেয়েছি, যদি বেঁচে থাকি ওই ফ্যামিলির ক্ষতি আমি করবই। অন্য এলাকায় চলে যাওয়াতে আমাকে আর চিনতে পারেনি তোমার বাবা বা বোন। আমার প্ল্যান ছিল অন্যরকম, যে বিয়ে করে কষ্ট দিয়ে প্রতিশোধ নিব। কিন্তু তোমাকে দেখার পরে আমি যেন কেমন হয়ে গেলাম। খুব ভালো লেগে গেল, আর কাউকে বলতেও পারছিলাম না। তাই এই অপহরণের ঘটনা ঘটাতে হলো। এখন তুমি আমাকে যাই ভাবো, আমার এতে কিছুই যায় বা আসে না। আমি প্রতিশোধ নিতে সফল হয়েছি, এটাই আমার কাছে শান্তি। তো আপনি আপুর শাস্তি আমাকে কেন দিলেন? একবারও কি জানতে চেয়েছেন আমি আপনাকে বিয়ে করতে কতটুকু রাজি? আপনি আপুর ক্ষতি করেননি, করেছেন আমার। আপনার মতো একটা খারাপ লোককে বিয়ে করতে রাজি হয়ে আমি সবচেয়ে ভুল করেছি। বললাম তো, যা খুশি বলো আর ভাবো। হ্যাঁ, আপনার কিছুই তাতে আসে যায় না, কারণ আপনি তো নিষ্ঠুর। চুপ, একদম চুপ। নিষ্ঠুর হলে তোর বোনকে এমনি ছেড়ে দিতাম না। নিষ্ঠুর হলে সেদিনই বন্ধুদের নিয়ে তোর বাবাকে উচিত শিক্ষা দিতাম। তা আমি করিনি, কারণ আমি তোর বাবার মতো না। আমার মধ্যে মনুষ্যত্ব আছে। আমি কি বলবো কিছুই ভাবতে পারছিলাম না। ইতিমধ্যেই দরজায় নক করলো, ভাবি হয়তো। নাফিস দরজা খোলো। দেখো, কয়েকটা পুলিশ তোমাকে খুঁজছে। আমি শুনে খুশি হলাম, যাক, শয়তানটাকে পুলিশ হয়তো চিনতে পেরেছে, তাই অ্যারেস্ট করতে এসেছে। আমি বললাম, ওই যে দেখুন, পুলিশ মামা এসে গেছে। ও মুচকি হেসে চলে গেল। আমি ভাবলাম, কি লোক, পুলিশ এসেছে তাও কোনো ভয় নেই তার। আবার ভাবলাম, অনেক বড় অপরাধীরা পুলিশকে ভয় পায় না। তেমনও কিছু হবে হয়তো। কিছুক্ষণ পরে ফিরে এলো। আমি বললাম, আপনি ছাড়া পেলেন কিভাবে, হ্যাঁ? পুলিশ আপনাকে নিয়ে যায়নি? পুলিশের এত সাধ্য নেই যে আমাকে ধরে নিয়ে যাবে। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, তা এখন ঘুমাও। আমিও ঘুমাবো, অনেক ধকল গেছে আমার। মনে মনে বললাম, ধকল না ছাই, আমার ফ্যামিলিকে বদনাম করা ছাড়া আর কি বা করেছে সারাদিনে। আর উনি নিশ্চয়ই বড় ক্যাডার, নইলে পুলিশ এসেও রেখে গেল। আমার গলা বুক শুকিয়ে যাচ্ছে। এরকম একটা ডাকাতের সাথে এক ঘরে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই নাক ডেকে ঘুমোতে লাগলো। আসলে বিয়ের দিন সবারই অনেক পরিশ্রম করতে হয়। আমি ভয়ে ভয়ে শুতে গেলাম। কখন যে ঘুম আসলো বলতে পারবো না। ফোনের শব্দে ঘুম ভাঙলো। আপু ফোন করেছে। হ্যালো দিশা, ঘুম ভেঙেছে? হ্যাঁ আপু, বলো কেমন আছো?
আছি মোটামুটি। আমার আর ভালো থাকা, কয়েক ঘন্টার ব্যবধানে আমার জায়গায় তুই। বল কতটা খারাপ আমার লাগছে। আমার নিজের জন্য নয়, তোর জন্য রে। বলা নাই কওয়া নাই, হঠাৎ শুনলি তোর বিয়ে। কেমন, তাই না? হ্যাঁ আপু, সবই আল্লাহর লীলা খেলা। কখন কি হবে তা শুধুমাত্র উনিই জানেন। আপু জানিস নাফিসকে? এই কথা বলতেই আমার মুখ চেপে ধরলো। ফোনের লাইনটা কেটে আমাকে বলল, এই চুপ, কিছু বলবে না এখনই, তোমার বাবা কিন্তু অসুস্থ, এসব শুনলে উনি সহ্য করতে পারবে না। সময় হলে সব বলবো আমি নিজেই। আর এখন আমি ওই ফ্যামিলির জামাই, আমার একটা কর্তব্য আছে না? ইস, ফ্যামিলির 12টা বাজে, এখন আবার কর্তব্য? আমি ফ্রেশ হয়ে বললাম, আমি আজ একটু বাবাকে দেখতে যাব। ও বলল আমিও যাব। আমি বললাম আসুন, মুখোশ খুলে দেব। শত চেষ্টা করলেও পারবে না, আমি জানি। শ্বশুর বাড়িতে এসে কি আদিক্ষেতা বাবা, আমি এসার জন্য পাত্র বের করব। আপনি কোনো চিন্তা করবেন না। মাকে বলেছে আপনার রান্না খুব সুন্দর। আর আপুকে বলল, প্লিজ চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর নাফিস একটা সম্বন্ধ নিয়ে এলো আপুর জন্য। ওরা দেখে পছন্দ করলো, বিয়েও ঠিক হলো। আমি ভাবলাম নাফিস আসলেই ততটা খারাপ না। ওর মতো শত্রু দরকার সবারই। আমি আর আপু শপিং করতে বের হয়েছি। হঠাৎ ছিনতাইকারীদের পাল্লায় পড়তে হলো। আমি আর আপু ভয়ে শেষ। হঠাৎ দেখি পুলিশের ড্রেস পরা একজন ছিনতাইকারীদের ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। পুলিশটা ঘুরে বলল, আপনারা যান। আমি লক্ষ্য করে দেখলাম এ যে নাফিস। কি? নাফিস পুলিশ? আরে আপনি কি পুলিশে চাকরি করেন? জি ম্যাডাম, আমি পুলিশ। এই জন্য সেদিন রেখে গিয়েছে আমাকে। ওরা একটা কেসের জন্য যেতে বলছিল। আমি বললাম, শালা আজকে আমার বিয়ের প্রথম রাত, আর এখন বলছিস ডিউটি করতে? যা শালা। ও বাঁচা গেল। তবে পুলিশের পোশাকে নাফিসকে অনেক সুন্দর লাগছিল। বিয়ের কেনাকাটা শেষ করলাম। বিয়ের দিন ঘনিয়ে এলো। আপুর বড় একজন পুলিশ কর্মকর্তা। বিয়ে হয়ে গেল। আমার খুব খুশি লাগছিল। বাবাও খুব খুশি। নাফিস কেমন ক্ষতি করলো আবার, সেই ক্ষতি পুষিয়ে দিল। নাফিস এমনই, আর সব করেছি তোমাকে ভালোবেসে। আরে এমনই মানে আমি সব শুনেছি তুমি কি বলেছো। কি আপনি আমার মনের কথা শুনতে পান? হ্যাঁ ডার্লিং, তোমার সব কথা শুনতে পাই। আর বুঝতেও পারি, তাই নাকি? তবে বলুন তো এখন আমার মন কি বলছে। এখন বলছে যে আপুর আজ বাসর হবে। অথচ 1 মাস হয়ে গেল আমার বাসর এখনো হলো না। চুপ বদমাইশ, কি বলে এগুলো? ভুল বললাম? আজ তো তোমার ফ্যামিলির সব ঠিক হয়ে গেছে। আজও কি দূরে সরিয়ে রাখবে আমায়? আমি লজ্জা পেলাম ওর কথা শুনে। ওর ফোন আসলো, ও বলল এখনই আসছি। আমাকে একটা আলতো চুমু দিয়ে বলল, আসতেছি আমি, তৈরি থেকো। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ইয়েস, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। কিন্তু সেই দেখায় শেষ দেখা, আর কোনোদিনও দেখা হয়নি ওর সাথে। ও আমাকে রেখে চলে গেছে। ও বাইক করে বাসায় আসছিল, অ্যাক্সিডেন্ট করেছে। রাস্তাতেই মারা গেছে। হসপিটালে আনার আগেই আমার সব হারালাম। আসলে আমার ভাগ্য ছিল এমনটাই। তবে এ কয়েকদিনে ওর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। ওকে ভুলতে পারিনি। ওর প্রথম ও শেষ ছোঁয়া আমি এখনো অনুভব করি। বাবা মা অনেক বলেছে বিয়ে করতে। আমি বলছি, মা দেখো, কপালে সুখ থাকলে নাফিসকে আল্লাহ জীবিত রাখতো। আর দরকার নেই আমার বিয়ে করার। আমি আমার ভাগ্যের লিখনকে মেনে নিয়েছি। তবে আমার একজন আছে বেঁচে থাকার শেষ ভরসা। নাম তার এহসান। ওই যে দেখো দৌড়ে আসছে। খালামণি, এই যে বাবা তোমার খালামণি। এহসান আমার গলা ধরে চুমু দেয় আর বলে, খালামণি আর দুদিন থাকতে দিতে বলো না, আমি আর যাব না তোমাকে ছাড়া। এশা আপুর ছেলে, 3 বছরের এহসান। আমাকে ছাড়া কিছুই বোঝে না। আপুও বেশি কিছু বলে না। আপু হয়তো ভাবে আমার পরিহিত সবই তো ও ব্যবহার করেছে। আমার ছেলেটাকে ওই না হয় বড় করুক। যে যাই ভাবুক আর বলুক, সবার ভাগ্যে সুখ লেখা থাকে না। ভাগ্যের লিখনে যা হবে তাই সারা জীবন বয়ে বেড়াতে হবে।